হ্যালো বন্ধুরা, ভাবুন তো যদি একজন মানুষের জীবন সম্পূর্ণভাবে ঘড়ির কাঁটার উপর নির্ভর করে বদলে যায়, তাহলে কি হবে? কল্পনা করুন এমন একটি জীবন যেখানে দিনের আলোতে আপনি একজন মেয়ে আর রাত নামলেই হয়ে যান একজন ছেলে। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্পটি এমনই এক অবিশ্বাস্য রহস্যকে ঘিরে। এটা রজনীর গল্প। জন্ম থেকেই সে এক অদ্ভুত এবং অলৌকিক সমস্যার শিকার। প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সে একজন মেয়ে হিসাবে থাকে, কিন্তু ঘড়িতে ঠিক সন্ধ্যা ৬টা বাজলেই সে একজন ছেলেতে পরিণত হয়। একই শরীরে বন্দী দুটি সম্পূর্ণ আলাদা জীবন এবং দুটি ভিন্ন পরিচয়। তবে আসল মজার ঘটনা শুরু হয় তখন, যখন এই দ্বৈত জীবনের মাঝে ভালোবাসা এসে উপস্থিত হয়। কারণ দুজনকেই নিজেদের সঙ্গীর কাছ থেকে এই অবিশ্বাস্য সত্য লুকিয়ে রাখতে হয়। আর সেখান থেকেই শুরু হয় একের পর এক হাস্যকর এবং নাটকীয় পরিস্থিতি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এই অসাধারণ ও ভিন্নধর্মী গল্পের সিনেমাটি। গল্পের শুরুতে আমরা একটি দম্পতিকে দেখতে পাই। তাদের বিয়ের ১৫ বছর হয়ে গেছে, কিন্তু এখনও তাদের কোনো সন্তান হয়নি। সন্তানের আশায় তারা অনেক জায়গায় গিয়ে প্রার্থনা করেছেন এবং ঈশ্বরের কাছে সাহায্য চেয়েছেন। একদিন এক দেবী তাদের আশীর্বাদ দিয়ে বলেন তিনি তাদের ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। শুধু একটি নয়, তাদের দুটি সন্তানের আশীর্বাদ দেওয়া হবে। এই কথা শুনে দম্পতি ভীষণ খুশি হয়ে যান। কয়েক মাস পর সেই নারী গর্ভবতী হন। অবশেষে তাদের ঘরে একটি সন্তান জন্ম নেয়, আর সেটা ছিল একটি ছেলে। কিন্তু আনন্দের সেই মুহূর্ত হঠাৎই দুঃখে পরিণত হয়, কারণ জন্মের পরপরই শিশুটি শ্বাস নেওয়া বন্ধ করে দেয়। এত কষ্টের পর সন্তান পাওয়ার পর এমন ঘটনা দেখে দম্পতি ভীষণ ভয় পেয়ে যান। তখন শিশুটির বাবা আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে বলেন, প্রভু, আপনি তো আমাদের দুটি সন্তানের আশীর্বাদ দিয়েছিলেন, কিন্তু এখন একটি সন্তান দিয়েই আবার তাকে কেড়ে নিচ্ছেন কেন? বাবার সেই হৃদয় বিদারক আর্তনাদ যেন ঈশ্বরের কানে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তেই শিশুটির শরীরে আবার প্রাণ ফিরে আসে। কিন্তু তখন ঘটে আরও এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। কিছুক্ষণ আগেও যে শিশুটি ছেলে ছিল, সে হঠাৎ করেই একটি মেয়েতে পরিণত হয়ে যায়। শিশুটির বাবা দ্রুত এই সুখবর তার স্ত্রীকে জানান যে তাদের সন্তান আবার বেঁচে উঠেছে। কিন্তু একই সঙ্গে তারা দুজনই অবাক হয়ে যান, কারণ ছেলেটি হঠাৎ করে মেয়ে হয়ে গেল কিভাবে। যদিও সন্তানটি আবার সুস্থ হয়ে উঠেছিল, তাই তারা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানান। কিন্তু তারা তখনও জানতেন না তাদের এই সন্তানটি একেবারে সাধারণ নয়। তার শরীরে এমন একটি বিরল ডিএনএ সমস্যা রয়েছে, যার কারণে প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা, অর্থাৎ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সে মেয়ে থাকে, আর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সে ছেলে হয়ে যায়। এই অদ্ভুত সত্য জানার পর দম্পতি পুরোপুরি হতবাক হয়ে যান। তারা বুঝতে পারেন একদিন না একদিন মানুষ তাদের সন্তানকে নিয়ে নানা অদ্ভুত প্রশ্ন তুলবে। এই কারণেই দম্পতি তাদের সব সম্পত্তি বিক্রি করে চেন্নাই চলে যান। সেখানে গিয়ে তারা নতুন করে জীবন শুরু করেন এবং সন্তানকে বড় করতে থাকেন। শিশুটির নাম রাখা হয় রজনী। সময়ের সঙ্গে সঙ্গে রজনী বড় হতে থাকে, আর ধীরে ধীরে সেও বুঝতে পারে যে তার শরীরে একটি অদ্ভুত পরিবর্তন ঘটে। সকালে সে একজন মেয়ে থাকে, আর সন্ধ্যা ৬টা বাজলেই একজন ছেলেতে পরিণত হয়। মজার বিষয় হল, ছেলে বা মেয়ে দুই অবস্থাতেই তার নাম রজনীই থাকে। যদিও দুজন একই শরীর ভাগ করে নেয়, কিন্তু তারা আসলে সম্পূর্ণ আলাদা মানুষ। তাদের স্মৃতি, অনুভূতি, চিন্তাভাবনা সবকিছুই একে অপরের থেকে ভিন্ন। এমনকি শরীরটাও দুই অবস্থায় ভিন্নভাবে কাজ করে। তাই ছেলে অবস্থায় রজনী যা করে, মেয়ে অবস্থার রজনী সে সম্পর্কে কিছুই জানে না। একইভাবে মেয়ে অবস্থায় যা ঘটে, ছেলে অবস্থার রজনীর তাও জানা থাকে না। এই সমস্যার সমাধান হিসেবে তারা একে অপরের জন্য নিয়মিত ভয়েস মেসেজ রেখে যায়। সারাদিনে কি ঘটেছে, কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, সবকিছু সেই ভয়েস মেসেজে জানিয়ে দেয়, যাতে পরের রূপে পরিবর্তিত হওয়ার পর অন্যজন সবকিছু বুঝতে পারে। এভাবেই তারা নিজেদের জীবন চালিয়ে নিয়ে যায়। তবে তাদের মধ্যে একটি জিনিসই শুধু একই থাকে, আর সেটা হলো তাদের হৃদয়। এই একটি জিনিসই যেন তাদের দুজনকে অদৃশ্যভাবে একসঙ্গে বেঁধে রেখেছে। কিন্তু একদিন ঘটে যায় ভয়াবহ একটি দুর্ঘটনা। সকালে রজনীর বাবা মা বাইরে গিয়েছিলেন। পথে একটি দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। খবরটি পেয়ে রজনী পুরোপুরি ভেঙে পড়ে। এরপর সে নিজেই বাবা মায়ের শেষকৃত্যের সমস্ত দায়িত্ব পালন করে। কিন্তু সন্ধ্যা ৬টা বাজতেই যখন সে ছেলেতে পরিণত হয়, তখন তার কিছুই জানা ছিল না।
সে জানতই না যে তার বাবা মা মারা গেছেন, এমনকি তাদের শেষকৃত্যও ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। ভয়েস মেসেজ শুনে সবকিছু জানতে পেরে সে ভীষণ কষ্ট পায়। সে ভাবতে থাকে অন্তত শেষবারের মতো সে তার বাবা মায়ের মুখ দেখতে পারল না, এমনকি তাদের চিতায় শেষ আগুনটুকুও দিতে পারল না। রাগ আর অভিমানে সে নিজের মেয়ে রূপের জন্য একটি ভয়েস মেসেজ রেখে যায়। সেখানে সে বলে, আজ থেকে তোমার আর আমার সব সম্পর্ক শেষ। এই একটাই শরীর ছাড়া তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। বন্ধুরা, এখন গল্পটা একটু জটিল লাগতেই পারে, কারণ ছেলে আর মেয়ে দুজনেরই নাম রজনী। তাই বিভ্রান্ত এড়ানোর জন্য এখন থেকে মেয়ে অবস্থায় তাকে রজনী বলা হবে, আর ছেলে অবস্থায় তাকে অর্জুন নামে ডাকা হবে। এতে গল্পটি বুঝতে অনেক সহজ হবে। এরপর থেকে অর্জুন রজনীর উপর ভীষণ রাগ করে থাকে। কিছুদিন পর গল্পটি আরও সামনে এগিয়ে যায়। আমরা দেখি রজনী একটি গবেষণা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ শুরু করেছে। সেখানে বিজ্ঞানীরা ডিএনএ এবং জিন নিয়ে বিভিন্ন গবেষণা করেন। রজনী নিজেও পিএইচডি করছে, তাই এসব বিষয় সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। এই প্রতিষ্ঠানে তার পরিচয় হয় কার্তিক নামে এক যুবকের সঙ্গে। প্রথম দেখাতেই কার্তিক রজনীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। তাকে দেখে সে মনে মনে ভাবতে থাকে, মেয়েটা সত্যিই অসম্ভব সুন্দরী। রজনী আগেই বুঝে গিয়েছিল যে কার্তিক তার প্রেমে পড়ে গেছে, তাই সে ইচ্ছা করেই কার্তিককে এড়িয়ে চলতে শুরু করে। কারণ সে জানে একদিন যদি কার্তিক তার জীবনের আসল সত্যটা জেনে যায় যে একই শরীরে দুজন আলাদা মানুষ বাস করে, তাহলে সে নিশ্চয়ই তাকে ছেড়ে চলে যাবে। তাই ভবিষ্যতে কষ্ট পাওয়ার আগে থেকেই রজনী নিজের মধ্যে দূরত্ব তৈরি করে রাখে এবং পুরো মনোযোগ দেয় নিজের কাজে। সে ভয়েস মেসেজের মাধ্যমে অর্জুনকেও জানিয়ে দেয় যে সে কোন প্রতিষ্ঠানে কাজ করছে। রজনী ছিল পড়াশোনায় ভীষণ মেধাবী এবং সবসময় প্রথম হতো। অন্যদিকে অর্জুন ঠিকমতো পড়াশোনাই করতে পারেনি, কারণ দিনের বেলায় শরীরের নিয়ন্ত্রণ রজনীর হাতে থাকত। তাই পড়াশোনার পুরো দায়িত্বও মূলত রজনীই সামলাত। এদিকে অর্জুন জীবিকা নির্বাহের জন্য একটি ক্লাবে বারটেন্ডারের চাকরি করতে শুরু করে। সেখানে তার পরিচয় হয় রাজু নামে এক ধনী ব্যবসায়ীর সঙ্গে। রাজু একটি স্টিল কারখানার মালিক এবং প্রচুর টাকার অধিকারী। প্রতি সপ্তাহেই সে ক্লাবে আসে, মদ খায় এবং বন্ধুদের সঙ্গে আনন্দ উল্লাসের সময় কাটায়। অর্জুন যখন তাকে মদ পরিবেশন করছিল, তখন তার ব্যবহার রাজুর বেশ ভালো লাগে। ধীরে ধীরে সে অর্জুনের প্রতি বেশ মুগ্ধ হয়ে পড়ে। ঠিক সেই সময় ক্লাবে প্রবেশ করে প্রিয়া নামে এক সুন্দরী তরুণী। তাকে দেখেই পুরো ক্লাবের সবার নজর তার দিকে চলে যায়। অর্জুনও যখন প্রিয়াকে দেখে, তখন যেন মুহূর্তে তার হৃদয় হারিয়ে ফেলে। প্রথম দেখাতেই সে প্রিয়ার প্রেমে পড়ে যায়। প্রিয়াও অর্জুনকে লক্ষ্য করে, যদিও তখন সে তেমন পাত্তা দেয়নি। তবে অর্জুনের ব্যক্তিত্ব আর স্টাইল যে তাকে কিছুটা হলেও আকৃষ্ট করেছিল, সেটাও বোঝা যাচ্ছিল। এদিকে রাজু অতিরিক্ত ড্রিঙ্কস করে পুরোপুরি মাতাল হয়ে যায়। সে একাই ক্লাবে এসেছিল, তাই তাকে বাড়ি পৌঁছে দেওয়ার মতো কেউ ছিল না। অর্জুনও তার বাড়ির ঠিকানা জানত না, তাই বাধ্য হয়ে সে রাজুকে নিজের বাড়িতেই নিয়ে আসে। কিন্তু এখানেই ঘটে বড় একটি বিপত্তি। বাড়িতে ফিরে দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর সকাল ঠিক 6টা বাজতেই অর্জুন আবার রজনীতে পরিণত হয়। ঘুম থেকে উঠে রাজুর সামনে রজনীকে দেখে সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না অর্জুন হঠাৎ কোথায় গেল, আর এই মেয়েটিই বা কে। অন্যদিকে রজনীও ঘুম থেকে উঠে রাজুকে দেখে অবাক হয়ে যায়। সে তো তাকে চিনেই না। তাই কোনো কথা না শুনে রাজুকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর নিজের মনে বিরক্ত হয়ে বলতে থাকে, কে জানে এই অর্জুন আবার কাকে বাড়িতে এনে রেখে গেছে। এরপর রজনী অফিসে যায়। সেখানে সে একা বসে নিজের ডিএনএ নিয়ে গবেষণা করতে থাকে। তার শরীরে কেন এমন অদ্ভুত পরিবর্তন হয়, কেন একই শরীরে দুজন ভিন্ন মানুষ বাস করছে, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই সে নিরন্তর চেষ্টা চালিয়ে যায়। কিন্তু এই রহস্যের কোনো উত্তর তখনও কারো জানা ছিল না। অন্যদিকে কার্তিক যেন রজনীকে ভালোবাসার জন্য মরিয়াই হয়ে ওঠে। সে যে কোনোভাবেই হোক রজনীর মন জয় করতে চায়। ধীরে ধীরে তার সেই চেষ্টার ফলও মিলতে শুরু করে। একসময় রজনীর মনেও কার্তিকের জন্য ভালো লাগার অনুভূতি জন্ম নেয়। এদিকে সন্ধ্যা 6টা বাজতে আর মাত্র কিছুক্ষণ বাকি। ঠিক সেই সময় রাজু আবার অর্জুনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তার বাড়িতে চলে আসে। রজনী রাজুকে বারবার বাড়ি থেকে চলে যেতে বলে। সে জানায় অর্জুনের সঙ্গে দেখা করতে চাইলে সন্ধ্যা 6টার পরে এসো। কিন্তু কথা শেষ হওয়ার আগেই ঘড়িতে ঠিক 6টা বেজে যায়, আর রাজুর চোখের সামনেই রজনী মুহূর্তের মধ্যে অর্জুনে পরিণত হয়।
এই দৃশ্য দেখে রাজু যেন ভয়ে ও বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে কয়েক সেকেন্ড আগেও যে মেয়েটিকে দেখছিল সে এখন একজন ছেলে। এরপর অর্জুন তাকে পুরো বিষয়টি খুলে বলে। সে জানায় প্রতিদিন 12 ঘন্টা সে ছেলে থাকে আর বাকি 12 ঘন্টা রজনী নামে মেয়ে হয়ে যায়। কেন এমন হয় সেই রহস্য তার নিজের কাছেও অজানা। সবকিছু শোনার পরও রাজু অবাক হয়ে যায়। এমন ঘটনা যে বাস্তবেও হতে পারে তা সে কল্পনাও করতে পারেনি। শেষে সে অর্জুনকে বলে, এখন থেকে তোমার সঙ্গে দেখা করতে হলে আমি শুধু সন্ধ্যা 6টার পরেই আসব। এদিকে আবার ক্লাবে আসে প্রিয়া। এবার অর্জুন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে তার সঙ্গে কথা বলে। সে নিজের হাতে প্রিয়ার জন্য ড্রিঙ্কস বানায়, তার সঙ্গে ডান্স করে এবং দুজনে বেশ ভালো সময় কাটায়। ধীরে ধীরে প্রিয়াও অর্জুনের সঙ্গ উপভোগ করতে শুরু করে আর সেখান থেকে তাদের সম্পর্কে শুরু হয়। প্রতিদিন রাতেই তারা একসঙ্গে সময় কাটাতে থাকে। তবে সকাল 6টা বাজার আগেই অর্জুন কোনো না কোনো অজুহাতে সেখান থেকে চলে যায়, যাতে প্রিয়া কখনো তার জীবনের আসল সত্যটা জানতে না পারে। এদিকে একদিকে যেমন অর্জুন আর প্রিয়ার সম্পর্কে গিয়ে চলেছে, অন্যদিকে রজনী আর কার্তিকের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয়ে উঠছে। কিন্তু যদি একদিন প্রিয়া আর কার্তিক সত্যটা জেনে যায় তাহলে কি হবে সেই প্রশ্নই থেকে যায়। এক রাতে প্রিয়া অর্জুনকে বলে সে তার বাড়িতে যেতে চায় এবং পুরো একটি দিন তার সঙ্গেই কাটাতে চায়। কিন্তু অর্জুন হেসে বিষয়টি এড়িয়ে যায়। সে বলে, এত তাড়াহুড়ো কিসের? যেদিন তুমি আমার বাড়িতে আসবে সেদিন ধুমধাম করে তোমাকে স্বাগত জানানো হবে, তোমার জন্য বিশেষ আয়োজন থাকবে, তাই আরেকটু অপেক্ষা করো। আসলে অর্জুনের আসল উদ্দেশ্য ছিল একটাই, প্রিয়া যেন কোনোভাবেই তার জীবনের সত্যটা জানতে না পারে। তাই সে বারবার নানা অজুহাত দিয়ে প্রিয়াকে বাড়িতে আসতে বাধা দেয় এবং প্রতিদিনের মতো সকাল 6টার আগেই সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় রজনীর অফিসের বস গোপনে রজনী এবং অর্জুন দুজনকেই নিয়ে গবেষণা করছেন। তার কাছে দুজনেরই ছবি রয়েছে। দেখে মনে হয় তিনি ইতিমধ্যেই বুঝে গেছেন যে রজনী আর অর্জুন আসলে একই ব্যক্তি। সঙ্গে সঙ্গেই তিনি কোম্পানির সিইও রাজীবকে ফোন করে বলেন, যাকে আমরা এতদিন ধরে খুঁজছিলাম অবশেষে তাকে পেয়ে গেছি। এরপর থেকে বস গোপনে রজনীর উপর নজর রাখতে শুরু করেন। একদিন অফিস ছুটির পর তিনি লিফট দেওয়ার অজুহাতে রজনীকে নিজের গাড়িতে তুলে নেন। তার উদ্দেশ্য ছিল কাছের থেকে দেখা রজনী ঠিক কখন এবং কিভাবে ছেলেতে পরিণত হয়। কিন্তু ঘড়িতে ঠিক সন্ধ্যা 6টা বাজতেই আর অল্প সময় বাকি ছিল। বিষয়টি বুঝতে পেরে রজনী দ্রুত গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়, যাতে কেউ তার রূপান্তরের দৃশ্য দেখতে না পারে। তবে তাড়াহুড়োর মধ্যে সে কয়েকজন মানুষের সঙ্গে ধাক্কা খেয়ে ফেলে। এতে তার মোবাইল ফোনটি মাটিতে পড়েই ভেঙে যায়। রজনীর এমন আচরণ দেখে আশেপাশের লোকজনও তার পিছু নিতে শুরু করে। তারা ভাবতে থাকে, মেয়েটি হঠাৎ এভাবে পালিয়ে যাচ্ছে কেন? ঠিক তখনই রজনী কোনোভাবে সবার চোখ এড়িয়ে একপাশে চলে যায় আর ঘড়িতে সন্ধ্যা 6টা বাজতেই সে আবার অর্জুনে পরিণত হয়। এরপর অর্জুন সেই লোকগুলোর উপর ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়ে, যারা কিছুক্ষণ আগে রজনীকে আক্রমণ করার চেষ্টা করেছিল। সে একাই সবাইকে এমন শিক্ষা দেয় যে কেউ তার সামনে দাঁড়াতেই পারে না। মজার বিষয় হলো, তখনও তার গায়ে রজনীর মেয়েদের পোশাকটাই ছিল, কারণ রাস্তায় থাকতেই সে অর্জুনে পরিণত হয়েছিল, তাই কাপড় বদলানোর সুযোগই পায়নি। সেই পোশাক পরে সে দুর্দান্তভাবে সবার সঙ্গে লড়াই করে। বদমাশদের শায়েস্তা করে যখন সে বাড়িতে ফিরে আসে তখন তার জন্য অপেক্ষা করছিল আরও বড় একটি বিপদ, কারণ প্রিয়া তাকে সারপ্রাইজ দিতে তার বাড়িতেই চলে এসেছে। রাজুই প্রিয়াকে সেখানে নিয়ে আসে, কারণ প্রিয়া তার কাছ থেকে অর্জুনের ঠিকানা জেনে নিয়েছিল। বাড়িতে ঢুকেই প্রিয়া অবাক হয়ে যায়। সে দেখে অর্জুন মেয়েদের পোশাক পরে আছে। বিস্মিত হয়ে সে জিজ্ঞাসা করে, তুমি এই পোশাক পরে আছো কেন? নিজের সম্মান বাঁচাতে অর্জুন তাড়াতাড়ি একটি অজুহাত বানিয়ে বলে, আসলে একটু মারামারি হয়ে গিয়েছিল, আমার কাপড় ছিঁড়ে গিয়েছিল, তাই যা পেয়েছি সেটাই পরে নিয়েছি। কিন্তু ঘরে ঢোকার পর প্রিয়ার মন পুরোপুরি ভেঙে যায়, কারণ সেখানে রজনীর জামা কাপড় আর তার ব্যক্তিগত জিনিসপত্র রাখা ছিল। সেগুলো দেখে প্রিয়ার মনে হয় অর্জুন নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে। সে কষ্ট পেয়ে বলে, অর্জুন, তুমি এটা কি করলে? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি সেই বিশ্বাস ভেঙে দিলে। অর্জুন অনেক চেষ্টা করেও তাকে কিছুই বোঝাতে পারেনি, কারণ সে কিভাবে বলবে যে সে একই সঙ্গে ছেলে এবং মেয়ে, আর ঘরে থাকা ওই কাপড়গুলো আসলে তারই। সত্যটা বললেও প্রিয়া হয়তো বিশ্বাস করত না, তাই সে চুপ করে থাকে।
অন্যদিকে প্রিয়া তাকে প্রতারক ভেবেই সেখান থেকে চলে যায়। বিশ্বাস ভঙ্গের কষ্টে সে পুরোপুরি ভেঙে পড়ে। প্রিয়া চলে যাওয়ার পর অর্জুন রাজনীর জন্য একটি ভয়েস মেসেজ রেখে যায়। সে রেগে গিয়ে বলে, তুমি আমার জীবনটা শেষ করে দিলে। এতদিন পর প্রিয়া আমার জীবনে একটু সুখ নিয়ে এসেছিল, কিন্তু তোমার জন্য সেও আমাকে ছেড়ে চলে গেল। তুমি আমার বোন নও, তুমি আমার শত্রু। যেদিন তোমার জীবনেও সত্যিকারের ভালোবাসা আসবে আর সেই মানুষটা এই সত্য জেনে তোমাকে ছেড়ে চলে যাবে, সেদিন তুমি আমার কষ্টটা বুঝবে। পরদিন সেই ভয়েস মেসেজ শুনে রাজনীর খুব খারাপ লাগে। তখন তার কার্তিকের কথা মনে পড়ে। সেও ভাবতে থাকে, একদিন যদি কার্তিক এই সত্যটা জেনে যায় তাহলে সেও কি আমাকে ছেড়ে চলে যাবে। অনেক ভেবে সে সিদ্ধান্ত নেয় আর লুকিয়ে না রেখে কার্তিককে সব সত্য বলে দেবে। সেদিন অফিসে গেলেও রাজনীর কোনো কাজেই মন বসছিল না। প্রথমে সে প্রিয়ার সঙ্গে দেখা করতে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, দেখো প্রিয়া, অর্জুন কোনো প্রতারক নয়, আমি তার প্রেমিকা নই। তাকে একবার নিজের কথা বলার সুযোগ দাও, প্লিজ। তাকে ছেড়ে যেও না। সে জীবনে প্রথমবার সত্যিকারের সুখ পেয়েছিল তোমাকে পেয়ে। তুমি চলে গেলে সে পুরোপুরি ভেঙে পড়বে। এই কথাগুলো বলেই রাজনী সেখান থেকে চলে যায়। রাজনীর কথা শুনে প্রিয়াও ভাবতে শুরু করে, হয়তো অর্জুনের সঙ্গে আরেকবার কথা বলা উচিত। এরপর রাজনী কার্তিককে নিজের বাড়িতে নিয়ে আসে। কার্তিক তো খুবই খুশি। সে মনে করে রাজনী হয়তো তাকে বিশেষ কোনো কারণে বাড়িতে ডেকেছে। কিন্তু রাজনীর উদ্দেশ্য ছিল একটাই, নিজের জীবনের পুরো সত্যটা জানানো। সে কার্তিককে বলতে চায়, দিনের 12টা ঘন্টা সে একজন মেয়ে থাকে আর বাকি 12 ঘন্টা একজন ছেলে হয়ে যায়। যদি কার্তিকের ভালোবাসা সত্য হয় তাহলে হয়তো সে এই বাস্তবতাকেও মেনে নেবে। রাজনী অনেকবার বিষয়টি বোঝানোর চেষ্টা করে, কিন্তু কার্তিক কিছুতেই তার কথা বুঝতে পারে না। ঘরে ছেলেদের কাপড় দেখে রাজনী যখন কিছু বলতে যাচ্ছিল, তখন কার্তিক হেসে বলে, না না, আমি তোমাকে ভুল বুঝছি না। তোমার উপর আমার কোনো সন্দেহ নেই। আমি জানি তুমি কেমন মানুষ। হয়তো এগুলো তোমার রুমমেটের কাপড়। যাই হোক না কেন, আমি সবসময় তোমাকে ভালোবাসবো। এই কথা বলেই কার্তিক হঠাৎ রাজনীকে চুমু খায়। আর ঠিক সেই মুহূর্তেই ঘড়িতে সন্ধ্যা 6টা বেজে যায়। চুমু খাওয়ার মাঝেই রাজনী মুহূর্তের মধ্যে অর্জুনে পরিণত হয়। এক নিমিষে সবকিছু বদলে যায়। কার্তিক হতবাক হয়ে যায়। কিছুক্ষণ আগেও যে মেয়েটিকে সে জড়িয়ে ধরেছিল, তার জায়গায় এখন দাঁড়িয়ে আছে এক অচেনা যুবক। অন্যদিকে অর্জুনও সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে এই ছেলেটি নিশ্চয়ই রাজনীর প্রেমিক। সত্যটা জানাজানি হয়ে গেছে বুঝতে পেরে অর্জুন কার্তিককে কঠোরভাবে সতর্ক করে দেয়। সে বলে, এই ব্যাপারটা কাউকে বলার চেষ্টা করো না। কিন্তু কার্তিক কাউকে কি বলবে? সে তো নিজেই কিছু বলার অবস্থাতেই নেই। কারণ নিজের চোখে যা সে দেখেছে সেটাই সে বিশ্বাস করতে পারছে না। তার কাছে পুরো ঘটনাটা যেন এক অবিশ্বাস্য দুঃস্বপ্নের মতো। কার্তিক এতটাই হতবাক হয়ে যায় যে তার মনে হতে থাকে হয়তো সে অতিরিক্ত নেশা করেছে বলেই এমন অদ্ভুত দৃশ্য দেখছে। কিছুই বুঝতে না পেরে সে সেখান থেকে চলে যায়। সে মনে মনে ঠিক করে পরে যখন রাজনী বাড়িতে ফিরে আসবে তখন আবার তার সঙ্গে দেখা করবে। অন্যদিকে অর্জুন খুবই বিরক্ত হয়ে পড়ে। সে ভাবতে থাকে, রাজনী তার নিজের ভালোবাসা ঠিকই এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তার জীবনের সুখটা নষ্ট করে দিয়েছে। সে মনে করতে থাকে রাজনী হয়তো কখনোই তাকে সুখেই দেখতে চায় না। ঠিক তখনই রাজু তাকে বোঝায়, এভাবে ভেবো না। রাজনী খুব ভালো মেয়ে, সে কখনোই তোমার ক্ষতি চাইবে না। সে যেমন নিজের ভালোবাসার মানুষটাকে সত্য বলার সাহস করেছে, তুমিও তেমন সাহস করে প্রিয়াকে সব খুলে বলো। এরই মধ্যে প্রিয়া অর্জুনকে ফোন করে, কারণ এর আগে রাজনী তাকে বলেছিল অন্তত একবার যেন সে অর্জুনের সঙ্গে কথা বলে। ফোন পেয়ে অর্জুন দ্রুত প্রিয়ার কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে প্রিয়া অনেক বেশি মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। নেশার ঘোরে সে অর্জুনকে বলে, তোমার সেই প্রেমিকা আমার সঙ্গে দেখা করতে এসেছিল। মনে হয় সেই তোমাকে সবচেয়ে ভালো বোঝে। তুমি তার সঙ্গেই থেকো। তুমি তো আমার সঙ্গে প্রতারণা করেছ। অর্জুন অনেক চেষ্টা করে তাকে সত্যটা বোঝানোর, কিন্তু অতিরিক্ত নেশার কারণে প্রিয়া অজ্ঞান হয়ে যায়। তখন অর্জুন তাকে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালেই অর্জুনের দেখা হয় কার্তিকের সঙ্গে। তখন সে বুঝতে পারে রাজনী নিশ্চয়ই প্রিয়ার সঙ্গে দেখা করতে এসেছিল শুধু তার সম্পর্কটা বাঁচানোর জন্য। তখন অর্জুনের উপলব্ধি হয় রাজনী আসলে তার জন্যই এত কিছু করছে। সে নিজের ভুলও বুঝতে পারে। সে মনে করে রাগের মাথায় কার্তিকের সঙ্গে খারাপ ব্যবহার করা এবং তাকে ভয় দেখানো ঠিক হয়নি। তাই অর্জুন কার্তিককে বলে, তুমি তো রাজনীর সঙ্গে দেখা করতে চেয়েছিলে, চলো আজ আমি নিজেই তোমাকে সব সত্য দেখাই। সে কার্তিককে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর সকাল ঠিক 6টা বাজতেই কার্তিকের চোখের সামনেই অর্জুন ধীরে ধীরে রাজনীতে পরিণত হয়।
এবার কার্তিকের আর কোনো সন্দেহ থাকে না। সে নিজের চোখেই দেখে যে অর্জুন আর রাজনী আসলে একই মানুষ। যদিও কিভাবে এমনটা সম্ভব সেটার কোনো ব্যাখ্যা তার কাছেও ছিল না। এরপর রাজনী কার্তিককে পুরো সত্যটা খুলে বলে। সে জানায় প্রতিদিন 12 ঘন্টা সে রাজনী হিসেবে থাকে আর বাকি 12 ঘন্টা একই শরীরে অর্জুন বাস করে। এরপর সে বলে, আমি তোমার কাছে আমার জীবনের আর কোনো সত্যই লুকাইনি। এখন সিদ্ধান্ত তোমার। তুমি চাইলে এই সম্পর্ক চালিয়ে যেতে পারো, আবার চাইলে এখানেই শেষ করে দিতে পারো। তবে আমি সত্যিই চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও। রাজনীর কথা শুনে কার্তিক হাসি মুখে বলে, আমি তোমাকে ছেড়ে যাব কেন? আমি এখনো তোমাকে আগের মতোই ভালোবাসি। অন্তত দিনের 12 ঘন্টা তো তুমি আমার সঙ্গেই থাকবে। কার্তিকের এই কথা শুনে রাজনীর চোখে আনন্দে ঝিলিক ফুটে ওঠে। সে বুঝতে পারে সত্য জানার পরও কার্তিক তাকে গ্রহণ করেছে। এর কিছুক্ষণ পর রাজনীর শরীরে প্রথমবারের মতো পিরিয়ড শুরু হওয়ার অনুভূতি দেখা দেয়। এর আগে সে কখনো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়নি। এই পরিবর্তন অনুভব করে তার মনে হয় অবশেষে সে যেন একজন স্বাভাবিক মানুষের মতো অনুভব করতে পারছে। এতে সে ভীষণ আনন্দিত হয়ে ওঠে। কিন্তু এরপরই ঘটে আরেকটি অবাক করা ঘটনা। সন্ধ্যা 6টা পার হয়ে যায়, তবুও রাজনী আর অর্জুনে পরিণত হয় না। সে একই অবস্থায় থেকে যায়। বিষয়টা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, অর্জুন কোথায় গেল? আমি বদলে যাচ্ছি না কেন? কার্তিক অবশ্য এতে খুশি হয়। সে হেসে বলে, যা হয়েছে ভালোই হয়েছে, এই সময়টা উপভোগ করো। কিন্তু রাজনীর মনে অদ্ভুত এক ভয় কাজ করতে থাকে। সে ভাবতে থাকে, ইন্টিমেট হওয়ার পর থেকে কি হলো? অর্জুন চিরদিনের জন্য মরে যায়নি তো? তবে কার্তিক তাকে আশ্বস্ত করে এবং মন ভালো করার জন্য বাইরে ঘুরতে নিয়ে যায়। সেই রাতেই জীবনে প্রথমবার রাজনী পুরো একটি রাত মেয়ে হিসেবেই কাটায়। রাতের সৌন্দর্য, স্বাধীনভাবে বাইরে ঘোরাঘুরি সবকিছুই তার কাছে এক নতুন অভিজ্ঞতা ছিল। সে কার্তিকের সঙ্গে মন ভরে সময় কাটায় এবং অনেক আনন্দ করে। এইভাবেই 4 দিন কেটে যায়। কিন্তু এই 4 দিনের মধ্যেও সে একবারের জন্য অর্জুনে পরিণত হয় না। তাই যত সময় যেতে থাকে রাজনীর উদ্বেগও তত বাড়তে থাকে। সে সারাক্ষণ ভাবতে থাকে, অর্জুন কোথায় গেল? কেন সে আর ফিরে আসছে না? দিন রাত তার মনে শুধু অর্জুনের কথাই ঘুরতে থাকে। এমনকি ঘুমের মধ্যেও সে বারবার স্বপ্ন দেখতে থাকে যে হয়তো তার কারণেই অর্জুন চিরতরে হারিয়ে গেছে। এই দুঃস্বপ্ন তাকে গভীরভাবে কষ্ট দিতে থাকে। ঠিক তখনই 4 দিন পর হঠাৎ করে সে আবার অর্জুনে পরিণত হয়। চেতনা ফিরে পাওয়ার পর অর্জুন প্রথমেই প্রিয়ার খোঁজে বেরিয়ে পড়ে। সে জানতে চায় প্রিয়া কেমন আছে, আর এবার সে একটি সিদ্ধান্ত নিয়েই তার কাছে যায়। আর কোনো কিছু লুকিয়ে নয়, সে প্রিয়াকে নিজের জীবনের পুরো সত্যটাই জানিয়ে দেবে। এরপর অর্জুন প্রিয়াকে একটু সাইডে নিয়ে গিয়ে বলে, এখন তুমি আমার জীবনের আসল সত্যটা দেখতে চলেছ। তার ধারণা ছিল সন্ধ্যা 6টা বাজলেই সে আগের মতো আবার রাজনীতিতে পরিণত হবে। কিন্তু এবার আর তেমন কিছুই হয় না। সন্ধ্যা 6টা পার হয়ে গেলেও সে অর্জুনই থেকে যায়। এটা দেখে প্রিয়া বিরক্ত হয়ে বলে, এসব কি আজে বাজে কথা বলছো? বন্ধ করো এসব। আমি তো আগেই বুঝে গেছি তুমি আমাকে চিট করেছ। এই বলে সে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। কিন্তু প্রিয়া চলে যাওয়ার ঠিক পরেই হঠাৎ করে অর্জুন আবার রাজনীতিতে পরিণত হয়ে যায়। এর মাধ্যমে সবাই বুঝতে পারে আগে সে নির্দিষ্ট 12 ঘন্টার নিয়ম আর কাজ করছে না। এখন তারা যে কোনো সময় হঠাৎ করেই একে অপরের রূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এরপর যখন রাজনী আবার অর্জুনে পরিণত হয়, তখন সে রাগে কার্তিকের উপর চড়া হয়। সে বলে, তুমি কি করলে? 12 ঘন্টার পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে গেল কেন? তখন কার্তিক জানায়, আমাদের ঘনিষ্ঠ হওয়ার পর থেকে এই পরিবর্তন শুরু হয়েছে। তারপর থেকেই সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। তবে চিন্তা করো না, আমি এর সমাধান বের করার চেষ্টা করছি। ততদিন পর্যন্ত কোনোভাবে পরিস্থিতিটা সামলাও। এদিকে একসময় প্রিয়ার সামনেই হঠাৎ রাজনী আবার অর্জুনে পরিণত হয়। তখন আর কিছু লুকিয়ে রাখার উপায় থাকে না, তাকে পুরো সত্যটা জানানো হয়। সবকিছু শুনে প্রিয়া সম্পূর্ণ হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না এমন ঘটনাও বাস্তবে সম্ভব। তবে একটা ভালো বিষয় ছিল, সত্য জানার পরও প্রিয়ার ভালোবাসা বদলে যায়নি। বরং সে বুঝতে পারে অর্জুন কখনোই তাকে প্রতারণা করেনি। তাই সে আগের মতোই অর্জুনকে ভালোবাসতে থাকে। কিন্তু নতুন সমস্যা হলো, আগের 12 ঘন্টার নির্দিষ্ট নিয়ম পুরোপুরি ভেঙে গেছে। তাই সেটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এখন সবার প্রধান লক্ষ্য। কার্তিক রাজনীকে আশ্বাস দিয়ে বলে, আমি গবেষণা করছি, অবশ্যই এমন একটি উপায় বের করব যাতে আগের মতো আবার 12 ঘন্টা করে পরিবর্তন হয়। তাহলে দিনের 12 ঘন্টা রাজনী আমার সঙ্গে থাকবে আর বাকি 12 ঘন্টা অর্জুন প্রিয়ার সঙ্গে থাকতে পারবে।
এই লক্ষ্য নিয়ে কার্তিক গবেষণা শুরু করে। অনেক পরিশ্রমের পর সে একটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করে। সে জানতে পারে রজনী ও অর্জুনের হৃদস্পন্দন হঠাৎ করে খুব বেড়ে গেলে তাদের রূপান্তরের স্বাভাবিক প্রক্রিয়া বিঘ্নিত হয়ে যায়। কার্তিকের ধারণা অনুযায়ী প্রথমবার ভালোবাসার গভীর অনুভূতি পাওয়ার পর রজনীর হৃদস্পন্দন প্রচণ্ড বেড়ে গিয়েছিল। সেই কারণে সে নির্ধারিত সময়ে অর্জুনে পরিণত হয়নি। আবার পরে যখন সে স্বপ্নে দেখেছিল যে অর্জুন হয়তো চিরতরে হারিয়ে গেছে, তখন সে মানসিক আঘাতে তার হৃদয়ে গভীর কষ্ট তৈরি হয়, আর সেই তীব্র আবেগের কারণে সে আবার অর্জুনে রূপান্তরিত হয়। অর্থাৎ ভালোবাসার আনন্দ হোক বা গভীর কষ্ট, হৃদয়ের প্রবল আবেগই তাদের রূপান্তরের নিয়মে সমস্যা তৈরি করছিল। এই সমস্যার সমাধান করতে কার্তিক একটি বিশেষ ওষুধ তৈরি করে। তার বিশ্বাস, এই ওষুধ ব্যবহার করলে রজনী ও অর্জুন আর নির্ধারিত সময়ের আগে হঠাৎ করে রূপ পরিবর্তন করবে না। এতে তাদের জীবন আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। এই গবেষণার পুরো সময় জুড়ে রজনী কার্তিকের সঙ্গে ছিল। গবেষণাটি কোম্পানির ল্যাবেই চলছিল। ঠিক তখনই কোম্পানির সিইও রাজীব হঠাৎ রজনীকে নিজের ক্যাবিনে ডেকে পাঠান। রজনী অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না হঠাৎ করে কোম্পানির সিইও কেন তাকে ডেকেছেন। কিন্তু ক্যাবিনে ঢোকার পরপরই পরিস্থিতি বদলে যায়। রাজীবের নির্দেশে দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর রাজীব একটি সিসিটিভি ফুটেজ চালিয়ে দেখায়, যেখানে স্পষ্ট দেখা যায় রজনী সবার চোখের সামনে অর্জুনে পরিণত হচ্ছে। ফুটেজ দেখিয়ে রাজীব বলে, তুমি সেই বিস্ময় যাকে আমি বহু বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। তোমার জন্মের দিন যখন তোমার বাবা তোমাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তখন আমি নিজের চোখে তোমার এই পরিবর্তন দেখেছিলাম। সেদিন আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার সম্পর্কে আরও জানার আগে তোমার বাবা সন্দেহ করে তোমাকে নিয়ে সেখান থেকে চলে যান। তারপর থেকেই আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। এরপর রাজীব তার আসল উদ্দেশ্য প্রকাশ করে। সে বলে, এতদিন পর অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। তোমার ডিএনএ ব্যবহার করে আমি তোমার মতো আরও অনেক মানুষ তৈরি করব। সেই পরিকল্পনার জন্য আমি ইতিমধ্যেই ইনভেস্টরদেরও প্রস্তুত করে রেখেছি। রাজীবের কথা শুনে রজনী ভয়ে হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না কিভাবে এমন ভয়ঙ্কর পরিকল্পনা কেউ করতে পারে। এরপর রাজীব যখন জোর করে তাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে রজনী আবার অর্জুনে পরিণত হয়ে যায়। রাজীবের ক্যাবিনে যা ঘটছিল তা কনফারেন্স কলের মাধ্যমে অন্য ইনভেস্টররাও সরাসরি দেখে ফেলেন। রজনীকে অর্জুনে পরিণত হতে দেখে তারাও নিশ্চিত হয়ে যায় যে রাজীব এতদিন যা বলছিল সবই সত্য। এরপর রাজীব অর্জুনকে একটি প্রস্তাব দেয়। সে বলে, তুমি যদি তোমার ডিএনএ আমাকে দিতে রাজি হও, তাহলে আমি তোমাকে পুরোপুরি সুস্থ করে দিতে পারবো। এরপর তুমি আর কখনো রাজনীতিতে পরিণত হবে না, সারা জীবন শুধু অর্জুন হয়েই থাকবে। কিন্তু অর্জুন সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে বলে, এই একই প্রস্তাব তুমি নিশ্চয়ই রজনীকেও দিয়েছিলে। যখন সে রাজি হয়নি, তখন আমি কেন রাজি হব? বরং এই মুহূর্তেই সব সিসিটিভি ফুটেজ মুছে ফেলো, না হলে তোমার জন্য ভালো হবে না। অর্জুনের দৃঢ় অবস্থান দেখে রাজীব আপাতত সব ফুটেজ মুছে ফেলে, কারণ সে কোনোভাবেই অর্জুনের ক্ষতি করতে চায় না। কারণ তার কাছে অর্জুনই ছিল অমূল্য সম্পদ। তাই তাকে আঘাত করা নয়, বরং নিজের স্বার্থে বাঁচিয়ে রাখাই ছিল রাজীবের উদ্দেশ্য। অর্জুন সেখান থেকে নিরাপদে চলে আসে। বাইরে থেকে মনে হচ্ছিল বিষয়টি এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু রাজীব এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ ছিল না। এরপর অর্জুন প্রিয়ার সঙ্গে দেখা করতে যায়। প্রিয়া তাকে কার্তিকের তৈরি বিশেষ ওষুধটি খেতে দেয়, যাতে হঠাৎ করে সে রাজনীতিতে পরিণত না হয়ে যায়। ওষুধ খাওয়ার পর দুজনে নিশ্চিন্তে একসঙ্গে সময় কাটায়। জীবনে প্রথমবার কোনো ভয় বা লুকোচুরি ছাড়াই তারা নিজেদের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারে। পরদিন একটি দুঃসংবাদ আসে। প্রিয়ার বাড়িতে কাজ করা এক নারীর বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। খবরটি শুনে অর্জুন ও প্রিয়া শেষকৃত্যে যোগ দিতে সেখানে যায়। সেখানে গিয়ে অর্জুন দেখতে পায় সেই মেয়েটি রজনীর সমবয়সী। বাবা মাকে হারিয়ে সে অসহায়ের মতো কাঁদছে। তার কোনো ভাইও নেই, আর সেই কারণে সে নিজে বাবা মায়ের চিতায় শেষ আগুনও দিতে পারছে না, কারণ তাদের সমাজে এই কাজটি ছেলেরাই করে থাকে। এই দৃশ্য দেখে অর্জুনের হঠাৎ রজনীর কথা মনে পড়ে যায়। সে উপলব্ধি করে বাবা মায়ের মৃত্যুর সময়ে রজনী একাই কি ভয়াবহ মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে সবকিছু সামলেছিল। কারণ তখন শরীরের নিয়ন্ত্রণ ছিল রজনীর হাতে। একাই তাকে শেষকৃত্যের সমস্ত দায়িত্ব পালন করতে হয়েছিল। অর্জুনের চোখে তখন নিজের ভুলগুলো ভেসে ওঠে। সে বুঝতে পারে সেই কঠিন সময়ে রজনী কতটা কষ্ট পেয়েছিল, অথচ সে না বুঝেই রাগের মাথায় তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিল।
প্রথমবারের মতো সে নিজের আচরণের জন্য গভীর অনুতপ্ত হয়। সেদিনই অর্জুন মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ থেকে রাজনীর প্রতি তার সব অভিমান ও শত্রুতা শেষ। সে প্রতিজ্ঞা করে জীবনে আর কখনো রাজনীর কোনো ক্ষতি হতে দেবে না, যে কোনো পরিস্থিতিতে সে তার পাশে থাকবে। সেদিন রাতেই ছিল রাজনীর জন্মদিন। অবশ্য একই শরীর হওয়ায় সেটি অর্জুনেরও জন্মদিন, কিন্তু এতদিন ধরে রাতের সময়টা সবসময় অর্জুনের ভাগে পড়ত। তাই এবার সে নিজের সময়টুকু রাজনীকে উপহার দিয়ে বলে, আজ পুরোটা দিন তুমি তোমার জন্মদিন মন খুলে উদযাপন করো, আগামীকাল থেকে আবার আগের নিয়মে চলব। অর্জুনের এই উপহার পেয়ে রাজনী ভীষণ আনন্দিত হয়। জীবনে এই প্রথম সে রাত 12টায় নিজের জন্মদিন উদযাপন করার সুযোগ পায়। মুহূর্তটি তার কাছে ছিল সত্যিই অসাধারণ। সেই আনন্দের সময় কার্তিকও তার পাশে ছিল। ঠিক তখনই সে রাজনীকে বিয়ের প্রস্তাব দেয়। রাজনীও এক মুহূর্ত দেরি না করে সেই প্রস্তাবের সম্মতি জানায়। মনে হচ্ছিল অবশেষে তাদের জীবনে সবকিছু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করে রাজীবের পাঠানো কয়েকজন সশস্ত্র লোক সেখানে এসে হাজির হয়। তারা নির্মমভাবে কার্তিককে মারধর করে এবং জোর করে রাজনীকে অপহরণ করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় কার্তিক রাস্তায় পড়ে থাকে, আর রাজনী অসহায়ভাবে চিৎকার করলেও তাকে বাঁচানোর মতো কেউ ছিল না। অপহরণকারীরা তাকে সরাসরি রাজীবের গোপন আস্তানায় নিয়ে গিয়ে বন্দী করে রাখে। সেখান থেকে পালানোর কোনো সুযোগই তার ছিল না। এমনকি অর্জুনকেও সাহায্যের জন্য ডাকার উপায় ছিল না, কারণ সেদিন পুরো সময়টা রাজনীর জন্যই নির্ধারিত ছিল। আর অর্জুন যাতে মাঝপথে ফিরে না আসে সেই কারণেই কার্তিক আগে থেকেই তাকে সেই স্পেশাল ওষুধটা খাইয়েছিল। ফলে অনেকক্ষণ পর্যন্ত শরীরের নিয়ন্ত্রণ রাজনীর কাছেই থাকবে। তাই এই মুহূর্তে অর্জুনও এসে তাকে উদ্ধার করতে পারবে না। রাজীব তখন রাজনীকে উদ্দেশ্য করে বলে, কার্তিক তো আমাদের কাজটাই সহজ করে দিয়েছে। ওষুধ খাইয়ে সে তোমাকে অনেকক্ষণ রাজনী হিসেবে আটকে রেখেছে। অর্জুনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, সে কারো কথা শুনে না, তাই আমরা তোমাকেই লক্ষ্য বানিয়েছি। এরপর রাজীব জানায় সে রাজনীর ডিএনএ নিয়েও দীর্ঘদিন গবেষণা করেছে। সে বলে, আমরা জানি তুমিও নিজের ডিএনএ নিয়ে গবেষণা করছিলে, আর নিশ্চয়ই তুমিও সেই একই ফল পেয়েছ যা আমি পেয়েছি। যদি তোমার ডিএনএ পরিবর্তন করা যায় তাহলে শুধু তুমি বেঁচে থাকবে, কিন্তু অর্জুন চিরতরে অস্তিত্ব হারিয়ে ফেলবে। এই কারণে তুমি তোমার রিসার্চ বন্ধ করে দিয়েছিলে, কারণ তুমি অর্জুনের কোনো ক্ষতি চাওনি। কিন্তু আমার তাতেই কিছু যায় আসে না, আমি আমার গবেষণা চালিয়ে যাব, আর আজ অর্জুনও তোমাকে বাঁচাতে আসতে পারবে না। কিন্তু রাজীবের কথা শুনে রাজনী ভয় পাওয়ার বদলে হেসে ওঠে। সে দৃঢ় আত্মবিশ্বাসে বলে, তুই শুধু অপেক্ষা কর, দেখবি আমার ভাই কিভাবে এসে তোকে তোর শাস্তি দেয়। এর আগে অর্জুন রাজনীকে কথা দিয়েছিল, যখনই বিপদে পড়বে মন থেকে আমাকে ডাকবে, যতই ওষুধ খেয়ে থাকো না কেন আমি ঠিকই তোমার কাছে চলে আসব। রাজনী চোখ বন্ধ করে মন থেকে অর্জুনকে ডাকতেই অলৌকিকভাবে সে সেখানে উপস্থিত হয়ে যায়। এই দৃশ্য দেখে রাজীব হতভম্ব হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার লোকদের নির্দেশ দেয়, ওকে ধরে ফেলো। সব গুন্ডা একসঙ্গে অর্জুনের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই সময় রাজুও নিজের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায়। আগেই সে জানতে পেরেছিল যে অর্জুন বিপদে পড়েছে, তাই সাহায্যের জন্য সে নিজের লোকদের পাঠিয়ে দেয়। এরপর শুরু হয় দুর্দান্ত এক লড়াই। অর্জুন একাই সবাইকে দমিয়ে দিতে থাকে, কিন্তু হঠাৎ সুযোগ পেয়ে রাজীব একটি ছুরি সোজা অর্জুনের বুকে বসিয়ে দেয়। মরণাপন্ন অবস্থাতেও অর্জুন সেই একই ছুরি দিয়ে পাল্টা আঘাত করে রাজীবকে হত্যা করে। কিন্তু তখন তার মাথায় আরেকটি ভয়ঙ্কর চিন্তা আসে। সে বুঝতে পারে যদি তার হৃৎপিণ্ড থেমে যায় তাহলে একই হৃদয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে রাজনীও মারা যাবে। কার্তিকের গবেষণার কথা তার মনে পড়ে যায়। সে জানত হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সময়ের আগেই রাজনী ও অর্জুন একে অপরের মধ্যে পরিবর্তিত হয়ে যায়। তাই শেষ চেষ্টা হিসেবে অর্জুন নিজের বুকে বিদ্যুতের তার লাগিয়ে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। তার একটাই উদ্দেশ্য ছিল যেভাবেই হোক রাজনীকে ফিরিয়ে আনা। নিজের জীবন চলে গেলেও তার কোনো আক্ষেপ নেই, কিন্তু রাজনীকে সে মরতে দিতে চায় না। মুহূর্তের মধ্যেই অর্জুন আবার রাজনীতে পরিণত হয়, কিন্তু ছুরির আঘাতে হৃৎপিণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজনীও অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, নইলে তার জীবন রক্ষা করা সম্ভব হবে না। কিন্তু এখানেই ছিল সবচেয়ে কঠিন সত্য। চিকিৎসকরা জানান তাদের দুজনকে একসঙ্গে বেঁধে রেখেছিল সেই একটি হৃৎপিণ্ড। যদি হার্ট বদলে দেওয়া হয় তাহলে রাজনী বেঁচে যাবে ঠিকই, কিন্তু অর্জুনের অস্তিত্ব চিরতরে মুছে যাবে। এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় রাজনী ছিল না, কারণ সে তখনও অচেতন ছিল।
শেষ পর্যন্ত প্রিয়াই হার্ট ট্রান্সপ্ল্যান্টের অনুমতি দেয়। সে জানত এই সিদ্ধান্তের পর হয়তো সে আর কোনোদিনই অর্জুনকে ফিরে পাবে না। তবুও সে নিজের ভালোবাসাকে বিসর্জন দেয়, যাতে অন্তত রাজনী বেঁচে থাকে এবং কার্তিকের সঙ্গে তার ভবিষ্যৎ গড়তে পারে। প্রিয়ার অনুমতির পর সফলভাবে হার্ট ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়। রাজনী প্রাণে বেঁচে যায়। তবে তাকে কখনোই জানানো হয় না যে তার হৃৎপিণ্ড বদলে দেওয়া হয়েছে। তাই সে কিছুই জানত না যে অর্জুন আর কোনোদিন ফিরে আসবে না। সে প্রতিদিন অপেক্ষা করতে থাকে, এই বুঝি আবার অর্জুন ফিরে এলো। অবশেষে অর্জুন নিজের জীবন উৎসর্গ করে রাজনীকে বাঁচিয়ে যায়, আর প্রিয়া নিজের ভালোবাসা বিসর্জন দেয় রাজনী ও কার্তিকের সুখের জন্য। এরপর রাজনী ও কার্তিকের বিয়ে হয়ে যায়। নতুন জীবন শুরু হলেও রাজনীর মনে একটি আশাই বেঁচে থাকে, হয়তো কোনো একদিন আবার অর্জুন ফিরে আসবে। কিন্তু প্রিয়া জানত সেই দিন আর কখনোই আসবে না। এই আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে মূল গল্পের সমাপ্তি ঘটে। তবে শেষ দৃশ্যে আরও একটি চমক অপেক্ষা করছিল। কিছুদিন পর রাজনীর একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরিবারের সবাই আনন্দে মেতে ওঠে। প্রিয়াও সেখানে উপস্থিত ছিল। কিন্তু ঠিক সন্ধ্যা 6টা বাজতেই অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে। ছোট্ট শিশুটি হঠাৎ করে মেয়ে থেকে ছেলেতে পরিণত হয়ে যায়। অর্থাৎ রাজনীর মতো একই রহস্যময় বৈশিষ্ট্য এবার তার মেয়ের মধ্যেও চলে এসেছে। আর এই চমকপ্রদ দৃশ্যের মাধ্যমে সিনেমার গল্প শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।